নীল অম্বরে কৃষ্ণ মেঘ জমেছে। পৃথিবী ধীরে ধীরে মেঘের গুমট আবহাওয়ায় ডুবে পৃথিবীটাকে কালো অন্ধকারে ঢেকে ফেলেছে। সনসন বাতাসে জোরে গাছপালা এদিক সেদিক হেলছে তুলছে। পার্কের মাটিতে পতিত কাগজ পলিথিনগুলো বাতাসে বেঁকে ঘূর্ণিপাক খেয়ে নিজ জায়গায় পরিবর্তন করেছে। সেই উড়োসেই ধুলো এসে নাকে লাগতেই কবজিতে হাত ঢেকে হাঁচি হাঁচি বলে উঠে বিষার্থ মেয়েটি। উড়োসেই ধুলো এসে নাকে লাগতেই কবজিতে হাত ঢেকে হাঁচি হাঁচি বলে ওঠে বিষার্থ মেয়েটি। কবজি থেকে মুখ তুলে তাকাতেই আবারও নাসারন্ধ্রের ভিতর দিয়ে বালির শুল্ক কণা ঢুকতেই আবারও হাঁচি দিয়ে উঠল মেয়েটি। দূরে দাঁড়িয়ে তার সূক্ষ্ম চোখে লক্ষ্য করলেন হেলাল সাহেব। ইসাত হাঁচি দিতে দিতে হেলাল সাহেবকে ক্রস করে যেতে নিবে, পিছন থেকে হেলাল সাহেব ডেকে উঠলেন, দাঁড়াও। রোড পৌরশালী শক্ত কণ্ঠ শুনে ইসাতের বাড়ানো পা থেমে গেল। কপালের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুল আলগোছে কানে পিছনে গুজে একপাশে ভুরু তুলে ফিরে তাকালো পেছনে। ভুরু একটু কুঞ্চিত করে ইশারা করে জিজ্ঞেস করল, আমি। হেলাল সাহেব কথা বললেন না। ইসাতকে সোজা দাঁড় করিয়ে রেখে পিছন ফিরে ডেকে উঠলেন ইরহামকে। দুবার নাম ধরে ডাক দিতেই সৈয়দ বাড়ির ফটকের ভিতর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে আসলো ইরহাম। মুখে জি বলে ফেনা তুলে হাঁপিয়ে গেল। তারপর হেলাল সাহেবের দিকে প্রশ্নাত্মক চাহনি দিকতেই তিনি উদ্বেগহীন কণ্ঠে আদেশ দিলেন, রিনো ক্লিনিল নিয়ে আসো। ইরহাম কোনো প্রশ্ন ছাড়ে যেরকম হন্তদন্ত পায়ে এসেছিল সেরকমই হন্তদন্ত পায়ে ফিরে গেল সৈয়দ বাড়ির ভিতর। কিছুক্ষণের মধ্যেই হাতে করে নিয়ে আসলো স্প্রেনার। ইসাত তখনও দাঁড়িয়ে চুপচাপ লক্ষ্য করছিল হেলাল সাহেব ও ইরহামের কাণ্ড কারখানা। ইরহাম হাতের স্প্রেনার হেলাল সাহেবের দিকে এগিয়ে দিয়ে দৌড়ে বাড়ির ভিতর আবার ফিরে গেল। হেলাল সাহেব কোনো কথা বলার পূর্বে অনিয়ার সহিত ইরহামের যাওয়ার পথে তাকিয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখে ইসরাতের দিকে রিনোক্লিনিল এর ছোট্ট স্প্রেনারটা এগিয়ে দিয়ে কঠোর গলায় বলল, এই নাও। ইসরাত হাতে নিল না। ঠোঁট টিপে নিজের মনে কথা গুছিয়ে নিয়ে দুহাত আড়াআড়ি বুকে বেঁধে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, জি, কাকে বলছেন? হেলাল সাহেব কপাল কুঞ্চিত করে উল্টো দিকে তাকিয়ে রইলেন। বাড়ানো রিনো ক্লিনিল ইসরাত তখনও হাতে নিল না। সেও বুকে হাত বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়, হেলাল সাহেবের কথা শোনার অপেক্ষায়। হেলাল সাহেব নিজের জায়গায় অটল থেকে বলে উঠলেন, নে তোকে দিচ্ছি। আমাকে দিচ্ছেন যখন তাহলে উল্টো দিকে তাকিয়ে দিচ্ছেন কেন? আমার দিকে ফিরে তাকিয়ে দেন। ইসরাতের নির্বিকার চিত্রে বলা কথাই হেলাল সাহেব মাথা ঘুরিয়ে তাকালেন এবার ইসরাতের চোখের দিকে। তখনই দুজনে চোখাচোখি হলো। তা নিমিষেই ভেঙে দিয়ে ইসরাত নিজের মেলি ডাগর ডাগর চোখগুলো নামিয়ে নিল নিচের দিকে। ভেসে উঠল ঘন কালো পাপড়ি। হেলাল সাহেব ইসরাতের হাতে জোর করে রিনোক্লিনিল পুড়ে দিয়ে বলেন, নাকে দে, তাহলে সর্দি হাসি কমে যাবে। ইসরাত মুখ খুলে পুশ করলো, কোনো প্রকার কিছু বের করলো না। শক্ত হাতে চাপ প্রয়োগ করতে স্পিনারের ভিতর থেকে ফুসফুস করে কিছু ওষুধের তরল বের হয়ে আসলো। ইসরাত চারদিকে ঘুরে বারবার স্প্রে করে দেখতে লাগলো। তখনই হেলাল সাহেব ধমকে উঠলেন, এটা এইভাবে নষ্ট করছিস কেন? জানিস এটার দাম কত? ইসরাত প্রশ্নাত্মক চোখ তুলে তাকলো হেলাল সাহেবের দিকে। নিরুদ্বেগ কণ্ঠে জানতে চাইল, কত টাকা? হেলাল সাহেব চোখ মুখ বড় বড় করে বলেন, বাংলার 500 টাকা। ইসাত হা হা করে হেসে উঠল। মাছি তাড়ানোর ভঙ্গিতে হেলাল সাহেবের কথা উড়িয়ে দিয়ে চারিদিকে ভালো করে স্প্রে করে বলল, মাত্র 500 টাকা? ইসরাতের নির্বিকার ভঙ্গিতে তার কথা উড়িয়ে দেওয়া দেখে হেলাল সাহেব চেতলেন ইসরাতের উপর। এক মুহূর্তে বিলম্ব না করে বলেন, তোর কাছে আছে এত টাকা যে বলছিস মাত্র 500 টাকা? কোনোদিন আয় করেছিস 500 টাকা? ইসরাত হেলাল সাহেবকে রাগ করতে দেখে এবং তাকে নিয়ে ঠাট্টা করতে দেখে ঈষৎ হাসল। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় আমি কিছু করি না? এসব 500 টাকা আমার হাতের ময়লা। কারণ কারণ ছি! কথা শেষ হওয়ার আগেই আবারও হাতছি দিয়ে উঠল ইসরাত। হেলাল সাহেব ইসরাতকে হাতছি দিতে দেখে শক্ত কণ্ঠে বলেন,
যা যা বাসায় যা, পরে বলিস তোর টাকার কথা। এখন গিয়ে যে নাক আগে ঠিক করে আয়। হেলাল সাহেব কথাটা শেষ করতে ইসাত মনে মনে হেলাল সাহেবকে ভেঙচি কেটে পাশ কাটিয়ে চলে গেল। বিড়বিড় করে আওড়ালো, আমার বইয়ে গেছে আপনার সাথে কথা বলতে। আসরের নামাজ পড়ে নুসরাত আর সৌরভী হাওর বিলাস রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিল। সৌরভী যথারীতি কুর্তি পরেছে, যার কাজ কিছুটা কালোর মধ্যে ছোট ছোট সাদা সুতোর এমব্রয়ডারি করা, সাথে সাদা কার্গো প্যান্ট ও গলায় সাদা ওড়না, পায়ে ছোট ফিতের জুতো। নুসরাত মাথায় জর্জেটের ওড়না, হাঁটু সমান হ্যালো কিটি টি শার্ট আর সাথে ব্যাগি প্যান্ট, পায়ে স্লিপার, তাও জুতো নিজের পায়ের থেকে 2 ইঞ্চি লম্বা। সৌরভী রুম লক করে বের হতে হতে জিজ্ঞেস করলো। কোথায় যাবি? নুসরাত নির্বিকার চিত্রে বলে উঠল, যেখানে নিয়ে যাবে সেখানে। হরিপুর রাজবাড়ি যাবি? প্রশ্ন জিজ্ঞেস করে সৌরভী উত্তর জানার আশায় চেয়ে রইল নুসরাতের উদ্দেশ্যে। নুসরাত আগের মতো মোবাইলের দিকে তাকিয়ে থেকে বলে, যেখানে নিয়ে যাবে সেখানে। দীর্ঘশ্বাস ফেলে সামনে হাঁটা ধরল সৌরভী। নুসরাত মোবাইলে কিছু একটা করতে করতে এগিয়ে গেল সৌরভীর পেছনে। হরিপুর রাজবাড়ি যাওয়ার নাম করে রিসোর্ট থেকে বের হলো। রাস্তায় গাড়ি না পাওয়াই দুজন হাঁটছিল। রাস্তার এদিক সেদিক, কাছেই তিতাস নদী, হাওয়ার বাতাসে প্রকোপ একটু বেশি এখানে। সৌরভী আর নুসরাত আরও একটু সামনের দিকে হাঁটতে একটি ছোট টিলা তাদের চোখের সামনে ভাসল, যেখানে বাচ্চারা খেলা করছিল এবং রিসোর্টে আসা অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করছিল। নুসরাত আর সৌরভী দুজন হেঁটে হেঁটে উপরে উঠল টিলার উপর উঠে দুজন দুজনের থেকে আলাদা হয়ে আশেপাশে হেঁটে প্রাকৃতিক এই পরিবেশ উপভোগ করছিল। নুসরাত মোবাইল দেখে দেখে হাঁটছিল, সাথে বিড়বিড় করে গান গাচ্ছিল। He's a bad boy with a tainted heart. And even I know this ain't smart. But mama, I'm in love with a criminal. And this type of love is a reasonably physical. পরে অংশ গাওয়ার আগেই নুসরাতের মুখ দিয়ে বের হয়ে আসলো অবাঞ্ছিত শব্দ। আকারে শব্দ করে জুতোর সাথে জুতো লেগে প্যান্টের সাথে প্যান্ট আটকে পায়ের সাথে পা বেঁচে পড়ে যেতে নেবে বিড়বিড় করে আওড়ালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ও আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও। আমি এখনো বিয়ের লাড্ডু খাইনি। বিয়ের লাড্ডু খাওয়ার আগে মরে গেলাম রে। বাবা, আমার কেউ বাঁচা আমারে। আগে বিয়ের লাড্ডুটা খেয়ে নিই, তারপর না হয় আরো 200-400 বছর বেঁচে মরে যাব। আমি এখনো আমার নাতি নাতনিদের মুখ দেখিনি। প্লিজ কেউ বাঁচা আমারে। আমি বিয়ের লাড্ডু খেতে চাই। এই জীবনে মনে হয় বিয়ের লাড্ডু খেতে পারলাম না রে। জীবনে করা সব পাপ মনে পড়ে গেল এক নিমিষেই। আ আমি বিয়ের লাড্ডু খেতে চাই। নুসরাত আলতু ফালতু বকে চিৎকার করতে লাগলো। তখনও চোখ বন্ধ করে রেখেছিল খিচে। ভয়ে চোখ খোলার কথা মাথা থেকে বের হয়ে গিয়েছিল মেয়েটার নিমিষে। আর অদ্ভুত চোখে শ্যামবনের মেয়েলি মুখটার দিকে তাকিয়ে রইল। গোধূলি বেলার স্নান সূর্যের মিষ্টি লাল রোশনি এসে টিলায় ঝুলে থাকা মেয়েটার মুখের উপর এসে পড়ল, যা শ্যামবনের মুখে পড়ার সাথে সাথেই মুখটা চিকচিক করে উঠল। আরও সূক্ষ্ম চোখে চেয়ে দেখল মেয়েটার সেকেন্ডে সেকেন্ডে বদল হয়ে যাওয়া বিচিত্র মুখের ভাবভঙ্গি। একবার চোখ খিচে নিচ্ছে তো, একবার ভুরু উপরে তুলছে তো, আরেকবার দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরছে। আরশের মুখে চিরাচারিত সেই গাম্ভীর্য মেয়েটার মুখের দিকে সূক্ষ্ম চোখে অনেকক্ষণ বুলালো। বিরক্ত হলো না এতে, সে চুপচাপ শুধু দেখলো আর দেখতেই থাকলো, সাথে অপেক্ষা করতে থাকলো মেয়েটার চিৎকার বন্ধ করে চোখ খোলার। কিন্তু এই মেয়ে 2 মিনিট চলে গেল, তারপরও বাচালের মতো বিয়ের লাড্ডু খাওয়া নিয়ে বকবক করতে থাকলো। আর তার নীরব শ্রোতা হয়ে আরও চুপচাপ গভীর চোখে নুসরাতের ঠোঁটের দিকে তাকিয়ে থেকে শ্রাবণ করলো। সৌরভী একটু দূরে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে হালকা করে চাপড় মারল নিজের। কোন পাগলে তাকে বলেছিল এই পাগলকে একা ছাড়তে? মানুষের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৌরভী দ্রুত কদমে এগিয়ে আসতে আসতে সতর্ক গলায় দাঁতের দাঁত চেপে ধমকে উঠে বলল, একদম চুপ, মরিস নি তুই। আমার মা, মুখ বন্ধ কর, মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। সৌরভীর গলার স্বর শুনতে নুসরাত বন্ধ করে রাখা চোখ তরক করে খুলে ফেল। আর তখনই চোখাচোখি হলো
কালোমণি বিশিষ্ট একজোড়া পুরুষালী লম্বা পাপড়ির আড়ালে ঢেকে থাকা চোখের সাথে চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ মনে বিড়বি করে আওড়ালো। এবারে চোখের পাপড়ি এত বড় বড় কেন? তারপর মনে মনে নাক উপরের দিকে তুলে আওড়ায়। এবারে এরকম করে তাকিয়ে আছে কেন? নুসরাত উপর নিচ থেকে চোখ সরিয়ে মাথা কাত করে নিচের দিকে নিজের দৃষ্টি ঘোরাতেই দু ঠোঁটের মধ্যে ফাঁক হয়ে গেল। চোখ বড় বড় করে সেদিকে চোখ রেখে নিজের হাত রুক্ষ পুরুষালী হাতের ভিতর থেকে ছাড়ানোর চেষ্টা করতে আরুষ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল। বিবাহিত? নুসরাতের চোখ অদ্ভুত তোড়ে ভাবে সরু হয়ে আসলো। মাথা ঘুরিয়ে আরশের দিকে তাকাতে তাকাতে চোখের দুপাশ কুঁচকে গেল, সাথে মেয়েলি ঠোঁট। আরশের অদ্ভুত কথা শুনে সে এখানে মরে যাচ্ছে, আর এই বেটা কিনা জিজ্ঞেস করছে তাকে বিবাহিত নাকি অবিবাহিত। বোকা চোখে নুসরাতকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আরশ আবার জিজ্ঞেস করলো। নুসরাত দুপাশে মাথা নাড়ল। নুসরাতকে দুপাশে মাথা নাড়তে দেখে আরশের শক্ত করে ধরে রাখা নুসরাতের হাতখানা কিছুটা ঢিলে হয়ে আসলো। নুসরাত উল্টো দিকে একবার চেয়ে শক্ত হাতের চেপে ধরল আরশের পুরুষালী রুক্ষ হাত জোড়া। মিনমিন করে বলল, ভাইয়া বাঁচান, এখান থেকে পড়লে আমি দুনিয়া থেকে টপকে যাব। আরশ নুসরাতের কথা না শোনার ভঙ্গিতে এড়িয়ে গেল। হাত আরেকটু ঢিলে করতে নুসরাত অন্য হাত দিয়ে আরশের হাত চেপে ধরল। নুসরাতের হাতের লম্বা নখগুলো দেবে গেল আরশের হাতের পিঠে। ভয়ে জ্ঞান শূন্য নুসরাতের দিকে অবিচল চোখে চেয়ে আরশ বলল, এখান থেকে পড়লে কিছু হবে না, জাস্ট আপনার দুটো হাতটি ভাঙবে, নাথিং এলস। মরে যাবেন না, হে আশা রাখতে পারেন। আরশের গা ছাড়া কথায় নুসরাত ভেতরে ভেতরে রাগে জ্বলে উঠল ফুসফুস করে। তবু উপরে নিজেকে স্বাভাবিক রেখে নিজের মুখ ব্যাঙের মতো হাঁ করে নিল। আরশের হাত আরও ঢিলে হয়ে আসতেই নুসরাত ব্যাচকানো মার্কা হাসি দিয়ে আরশকে মানানোর জন্য মাখনের মতো নরম কণ্ঠে বলে, ভাই প্লিজ বাঁচান না, বাঁচিয়ে নিন। আরশের গাম্ভীর্যপূর্ণ স্বর, ঠোঁটে লেগে আছে অদৃশ্য এক হাসি। চোখ সরু করে জানতে চায়, আপনাকে বাঁচালে আমার কি লাভ? মাহাদি আরশের পিছন থেকে উকি মেরে নুসরাতের দিকে তাকালো, যে নিচে পড়ার ভয়ে চোখ মুখ কালো করে তাকিয়ে আছে আরশের দিকে। আরশের হাতের মধ্যে নুসরাতের 3টি আঙ্গুল শক্ত করে ধরে রাখা। যদি এদিক সেদিক হয় তাহলে এই মেয়ে আজ দুনিয়া থেকে টপকাবে, নয়তো হাত পায়ের হাড় ভেঙে হসপিটালে কমপক্ষে 1 মাসের জন্য ভর্তি হতে হবে। নুসরাত উপনিচ মাথা দোলায়। মাহাদির কথাই সমর্থন করে আরশ কথার উত্তর দিল না। মাহাদির নির্লিপ্ত চোখ নুসরাতের দিকে স্থির করতে নুসরাত মিনতি করে বলে ওঠে, আপনি আমাকে বাঁচালে আমার হাড্ডিগুলো ভাঙা থেকে রক্ষা পাবে, আর আমি এখান থেকে পড়লে দুটো হাড্ডি ভেঙে যাবে, তখন আমার বিয়ে হবে না, আর আমি বিয়ের লাড্ডুও খেতে পারবো না। আর যদি বিয়েও হয় তাহলে আমার জামাই একজন হাড় ভাঙা স্ত্রী পাবে, যার 1 হাত 1 পা অকেজো। আমার বাচ্চারা একজন হাত পা ভাঙা মা পাবে। তারা সমাজে মুখ দেখাবে কি করে, ভাবতেই তো আমার বুক কেঁপে উঠছে। আজ আপনি আমাকে বাঁচিয়ে নিলে আপনার এই সাহসিকতার কথা আমি আমার ভবিষ্যৎ বাচ্চাদের বর্ণনা করব। তখন আমার বাচ্চারা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আমার একটা বাচ্চাকে দিয়ে আমি লেখালেখি করাবো খবরের কাগজে, তখন আপনার নাম সোনালী অক্ষরে তুলবে খবরের কাগজে আমার না হওয়া বাচ্চাটা। আর শিরোনাম থাকবে, একজন অবিবাহিত কুমারী কন্যাকে 20 ফুট উঁচু পাহাড় থেকে পড়ার হাত থেকে বাঁচিয়ে নিয়ে পৃথিবী অন্ধকার হওয়ার হাত থেকে আলোকিত করেছেন একজন কুমার যুবক, আর সেই যুবকের নাম হলো মিস্টার ডট ডট ডট। আরশ নির্বিকার চিত্রে জিজ্ঞেস করলো, ওরা কেন আমার জন্য দোয়া করবে, আর কেনই বাবার নাম খবরের কাগজে ছাপাবে? নুসরাত আরশের আঙ্গুলের ভাঁজে নিজের লম্বা লম্বা মেলি আঙ্গুলগুলো আলগোছে ঢোকাতে ঢোকাতে বলল, তখন তো আপনি আমার বাচ্চাদের মামা হয়ে যাবেন। আরশ নুসরাতের চতুরতার সাথে আর হাতের আঙ্গুলের ভাঁজে নিজের হাত ঢোকানো লক্ষ্য করলো আর চোখে। মাদি পিছন থেকে বলে উঠল। নুসরাত আবেশিত কণ্ঠে বলে, ভাইয়া এটা আমার নিজস্ব ট্যালেন্ট। শোভি বিস্ময়ে নিজের মুখ ঢেকে শব্দ করতে ভুলে গেল। এতক্ষণ পিছনে দাঁড়িয়ে নুসরাতকে ঠোঁটে হাত রেখে বারবার চুপ করার কথা বলো, এখন উচ্চ শব্দে নুসরাতকে ধমকে উঠল এবং বলল, চুপ, আর একটা কথা না। নুসরাত মুখে জিপার টানার মতো মুখ আটকে নিল। আরশ অবিচল দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থেকে শক্ত হাতে উপরে টেনে তুলতে তুলতে আওড়ায়।
বাচাল। যা স্পষ্ট নুসরাতের কান ভেদ করে গেল। নুসরাত এক আঙ্গুল তুলে কিছু বলার আগেই পুরো শরীর ঝাঁকুনি খেয়ে উপরে উঠে আসলো। অবাক চোখে আশেপাশে ঘুরতেই সৌরভীর সাথে চোখাচোখি হলো, যে কটমট করে তার দিকে তাকিয়ে নুসরাতের দিকে এগিয়ে এসে কাকড়া দিয়ে আটকানো চুলগুলো একটানে খুলে দিল। সেকেন্ডের গতিতে তার ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল পিঠ জুড়ে। সৌরভী নুসরাতের চুলগুলো দুপাশ করে সামনে নিয়ে তাকে এসে বুকে দিতে নিবে, তার আগে আরশ নিজের পরনের টি শার্ট খুলে নুসরাতের গায়ের উপর দিয়ে দিল। নুসরাত নিজের দিকে তাকাতে দেখল ওড়না নেই তার গায়ে। পিছন ফিরে উল্টে নিচের দিকে ঝুঁকতে নিবে আরশ ধমকে ওঠে। এই মেয়ে, মরার শখ জেগেছে আপনার? তাহলে তখন বললেন না কেন? ধাক্কা দিয়ে ফেলে দিতাম আপনাকে। নুসরাত নিষ্পাপ মুখ বানিয়ে মাহাদি আর আরশের দিকে চোখ বুলে মিনমিন করে বলল, আমি কখন বললাম যে আমি মরে যেতে চাই? আমি এখনো বিয়ের লাড্ডু খাইনি, আগে খেয়ে নিই, তারপর না হয় ধীরে সুস্থে 4-5টা বাচ্চা জন্ম দিয়ে মরবো। মাহাদি অবাক কণ্ঠে জানতে চাইল। 4-5টা কম মনে হচ্ছে ভাইয়া? তাহলে এক কাজ করব, 11 জন বাচ্চার জন্ম দিব। এরপর তাদের দিয়ে একটা ফুটবল টিম গঠন করব, আর আমি আমার জামাই দর্শক হয়ে সেখানে এদের খেলা দেখব। নুসরাত বিগলিত কণ্ঠে কথা শেষ করতে আরশ উঠে দাঁড়াতে নির্লিপ্ত কণ্ঠে জানতে চাইল। কথা বানানো ছাড়া কি কি জানেন আপনি? আরশ যে তাকে ঠাট্টা করছে তা স্পষ্ট টের পেল নুসরাত। কিছু গালি দিতে যাবে, নিজের মুখ সামলে নিল আলগোছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে মুখের পেশি বারবার সংকুচিত প্রসারিত করল, যাতে মুখ ফুসকে কোনো গালিগালাজ বের না হয়। বেটাকে কোনো প্রকার গালাগালি করা যাবে না, কারণ বেটা তাকে হাড় ভাঙ্গার হাত থেকে রক্ষা করেছে। তাই কাউকে নিজের ভিতরের কথা বুঝতে না দিয়ে আবেশিত কণ্ঠে বলল, জি, মানুষকে ভালো পাগল বানাতে জানি। আরশ আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না। শেষবারের মতো নুসরাতের উপর থেকে নিজের বুদ্ধিদীপ্ত চোখজোড়া বুলিয়ে নিয়ে অগ্রসর হলো সামনে। মাহাদি আর আরশের পিছন পিছন যেতে নিয়ে থেমে গেল। আরশ আবার দাঁড়িয়েছে। হালকা ঘাড় কাত করে আরশ মাটিতে বসে থাকা নুসরাতকে জিজ্ঞেস করলো, সত্যি অবিবাহিত? আপনি কি আমায় বিশ্বাস করছেন না? হ্যাঁ, অনেকেই বিশ্বাস করে না যে আমি বিবাহিত। এই যে নোজ রিং দেখছেন, এটার জন্য অনেকেই মনে করে আমার বিয়ে হয়েছে, 2টা বাচ্চাও আছে। এখন মানুষ কি একটু শখ করে নোজ রিং পরতে পারে না? এসব মানুষজন না। আবার অনেকে বলে তো আমার বয়স হলো 52। এখন আমি তাদের ভুল শুধরে দিয়ে বলি যে আমার বয়স হলো গিয়ে 60 বছর। আমাকে এখনো দেখতে এক যুবতী লাগে। সেটা মানুষ ভুল বয়সে গেস করে প্রমাণ করে দেয়। নুসরাত শ্বাস নিয়ে একের পর এক কথা বলতে লাগলো। আর শার্টের নিচে পড়া ড্রপ শোল্ডার টি শার্টটা একটানে খুলে নুসরাতের মুখের উপর ছুঁড়ে মারল। তখনই নুসরাতের মুখ বন্ধ হয়ে গেল। এবার আরশ একটু জোরে নুসরাতের উদ্দেশ্যে বলল, বাচাল মেয়ে, এত কথা বলেন কেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করলে 100টা উত্তর দিতে হবে কেন আপনার? নুসরাত নিজের মুখের উপর থেকে টি শার্টটা সরাতে নাকের ভিতর দিয়ে সুরসুর করে বয়ে গেল ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ। মুখ বাঁকিয়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল ধীর পায়ে আরশের দিকে। ততক্ষণে আরশ পুরোপুরি পিছন ফিরে নুসরাতের দিকে পুনর্দৃষ্টি জ্ঞাপন করেছে। নুসরাতকে এগিয়ে আসতে দেখে গাম্ভীর্য ভরা কণ্ঠে বলল, আপনি জানেন কি, আপনার নোজ রিংটা দেখতে বিশ্রী। নুসরাত রাগ করলো না, ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হেসে বলল, ধন্যবাদ। আরশ তীক্ষ্ণ চোখে তাকায় বালিকার দিকে, বহির্যকল কুঞ্চিত করে ব্যগ্র কণ্ঠে আওড়াই, আপনার গলার আওয়াজ আপনার মতো বিশ্রী। নুসরাত গা দুলিয়ে হাসে। পালে সে এখানে গড়াগড়ি খেয়ে হাসত। ঠোঁট কামড়ে হাসি থামানোর চেষ্টা করে। ফিকে হয়ে যাওয়া ঘোলাটে দৃষ্টি আরশের দিকে স্থির রেখে বলে, আবারও ধন্যবাদ। আরশের উজ্জ্বল মুখে এবার কিছুটা বিরক্তি ভর করে। সুদীর্ঘ লম্বা শরীর সামান্য বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসে। নুসরাতের মুখের কাছে নিজের মুখ রেখে মেয়েলি চোখে নিজের দৃষ্টি স্থির করে। ডিপ গলায় বলে, ইউ আর ফাকিং স্টুপিড গার্ল, আপনি পুরোটাই বিশ্রী। নুসরাত পায়ের পাতায় হালকা ভর দিয়ে উঁচু হয়। নিজের মুখ আরশের আরেকটু সন্নিকটে নিয়ে যায়। ঠোঁট চোখা করে আরশের তুতনিতে সামান্য শ্বাস ফেলে বলে, আপনার এই অপমান আমি সাদরে গ্রহণ করলাম মিস্টার।
আবার এই সুন্দর অপমানের জন্য আপনাকে থ্যাঙ্কস। সৌরভী আর মাহাদি নীরব দর্শক হয়ে এসব দেখছিল। নুসরাত হাসল আরশের গাম্ভীর্যপূর্ণ মুখের দিকে তাকিয়ে। একটা কথা জানেন কি ভাইয়া? আরশ কথা বলো না, ভুরু বাঁকালো কিঞ্চিত। নুসরাতের কপাল আরশের নাকের কাছ পর্যন্ত হওয়ার দরুন নুসরাত নিজের মুখ আরশের বাঁ দিকে সরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া আপনি হয়তো জোকস বুঝেছেন, আমি আবার ভদ্র মহিলা, তাই আপনার এই অপমানেও কিছু মনে করিনি আমি। কিন্তু একটা সত্যি কথা জানেন কি, আমি আপনার গলার অ্যাডামস অ্যাপেলের আর এই গলার কাছের সুন্দর কলার বোন এগুলোর দিকে নজর দিয়েছি। নুসরাত নিজের কণ্ঠ আরও নিচে নামিয়ে নিয়ে আরশের কানের কাছে বলে, আর এই যে কণ্ঠনালীর কাছে তিল, সব থেকে বেশি নজর দিয়েছি এই দিকে। আরশ হাসল। রিবা নিচের দিকে নামি কর্কশ কণ্ঠে বলল, আমার উচিত হয়নি আপনার মতো একটা বেয়াদব মহিলাকে বাঁচানো। ছেলেদের দেখে খারাপ নজরে তাকান লজ্জা লাগে না? নুসরাত ঠোঁট উল্টে নিষ্পাপ নির্মল মুখ বানিয়ে দুপাশে মাথা না ভঙ্গিতে দোলাতে দোলাতে বলে, জি না ভাইয়া, আমার একটুও লজ্জা লাগে না। মানুষ সুন্দর ছেলে দেখলে তাদের দিকে তাকিয়ে থাকে, আর আমি তার একজন। মানুষ তো কিছু বলে না, নিজের মনে চেপে রেখে দেয়। আমি শুধু বলে দিই, আর এই আর কি ডিফারেন্স আমাদের মধ্যে। আরশ কথাটা শেষ করে রাগী চোখ নুসরাতের দিকে বুলিয়ে দ্রুত কদমে চলে গেল। মাহাদি আরশকে চলে যেতে দেখে আরশের পেছনে দৌড়াতে দৌড়াতে জিজ্ঞেস করলো। নুসরাত হাসলো, হৃদয় ভোলানো হাসি। নুসরাতের হাসির মানে খুঁজে না পেয়ে আরশের পেছন পেছন দৌড়ে চলে গেল মাহাদি। সৌরভী নুসরাতের এত হাসির রহস্য কি উদ্ঘাটন করতে পারল না। অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে নিজেও দ্রুত পায়ে রিসোর্টের উদ্দেশ্যে হাঁটা ধরল, নুসরাতকে ওখানে ফেলে রেখেই। গতকাল রাতে হয়তো বৃষ্টি হয়েছে, তাই আজকের সকালটা একটু বেশি শীতল। সূর্য তার নিস্পৃহ রোশনি দিয়ে দূরতি ছড়াচ্ছে পৃথিবীর বুকে। ভেজা মাটির সোদা গন্ধ নাসারন্ধ্রের ভিতর দিয়ে সুরসুর করে প্রবেশ করছে। রাস্তার একপাশে ঝিমিয়ে পড়ে আছে কিছু গাছের ডাল, যা গতকাল রাতেই বাতাসের তাণ্ডবে ভেঙে পড়েছে। রাস্তার দুপাশে চারটে কুকুর অলস ভঙ্গিতে শুয়ে ঝিমিয়ে পড়া চোখে ইসরাতের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মানুষের যাওয়া আসার শব্দ শুনলে বুঝে নেওয়া চোখ খুলে দেখছে। রাস্তায় চলাচলকৃত মানুষ সাথে মৃদুস্বরে নিজেদের তথাকথিত ভাষায় ডেকে উঠছে। ইসরাত আলগোছে কুকুরগুলোর পাশ কাটিয়ে গেল। যেতে যেতে হাতে থাকা বিস্কিটের প্যাকেট থেকে 4 টুকরো ছুঁড়ে দিল বিস্কিট কুকুরগুলোর উদ্দেশ্যে। আনমনে যখন হেঁটে যাচ্ছিল সামনের দিকে, একটা কুচকুচে কালো রঙের কুকুর ভোঁ করে ইসরাতের পাশ কেটে চলে গেল। আশঙ্কিক কুকুরকে দেখে ইসরাত ভয়ে তাড়াহুড়ো করে বাপাশে সরে যেতে ধাক্কা লাগলো শক্তপোক্ত পুরশালীর বুকে। সুরসুর করে নাকে প্রবেশ করলো ম্যানলি পারফিউমের কড়া গন্ধ। হঠাৎ করে ধাক্কা লাগায় একটু জোরে আঘাত লাগলো নাক ও কপালে। ইসরাত বিরক্ত ভঙ্গিতে নিজের হাত তুলে কপালে স্পর্শ করলো, তারপর নাকে হাত বোলালো। নাকে হাত বোলাতে বোলাতে উপরে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো কালো বর্ণের চোখের সাথে, যা আসলে কালো নাকি ব্রাউন ঠিক বোঝা গেল না। সূর্যের হালকা দীপ্তি সুটাম দেহের জাইনের এক চোখে পড়ার এক চোখ কিছুটা বাদামি দেখাচ্ছে এবং অন্যটি কালো বর্ণের। সুদীর্ঘ পুরুষালী জাইনের শরীরের সাথে ইসরাতের শরীর একটু ছোট বলে মনে হলো। ইসরাত বিরক্তি প্রকাশ করতে গিয়েও থেমে গেল। দোষ তো তার। চোখ উপরে তুলে হাঁটায় তো ধাক্কা লাগলো বেচারের সাথে, তাই কথা না পারি এক হাতের তালু দিয়ে নাকে মাসাজ করে ধীরে সুস্থে সরে আসতে নিবে। চুলে শক্ত টান অনুভব করলো। আবারও সরে আসার চেষ্টা করতেই এবার একটু বেশি ব্যথা পেল। চোখ মুখ খিচে নিল মেয়েটা। মুখ দিয়ে বের হয়ে আসলো এলোমেলো ব্যথাতুর শব্দ। ব্যথায় মুখ নীলবর্ণ ধারণ করেছে। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে সে ততক্ষণে চোখে জমা হয়েছে এক গুচ্ছ পানি। অতিরিক্ত ব্যথা পাওয়ার তরুণ ইসরাত চোখ তুলে আবার উপরে তাকাই। চোখাচোখি হয় জাইনের সাথে। জাইন তখনও ইসরাতের দিক থেকে চোখ সরে না, স্থির চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে।
দূরে এক বাসার দোতলার বারান্দা থেকে গিটারের শব্দ ভেসে আসছে, তার সাথে ম্যানলি কোল্ড গলায় দুটো গানের লাইন ভেসে আসলো। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাঁটতে ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো। ইসরাত ঠোঁটে ঠোঁট টিপে জাইনে বোতাম থেকে নিজের চুলগুলো আলগোছে ছাড়িয়ে আনানোর চেষ্টা করে। তখনই জাইনের গম্ভীর গলায় বলা কথা শুনে বোতাম থেকে চুল ছাড়ানোর হাত থেমে গেল। জাইন বলছে। ইসরাত জাইনের কথা মানে বুঝলো না, তাই নিজের বাদামি বর্ণের চোখের মণি উপরে তুলে সূর্যের রোশনি ইসরাতের চোখের দিকে সরাসরি পতিত হওয়ায় বাদামি বর্ণের চোখ দুটো আলোর উপস্থিতিতে জ্বলজ্বল করে ওঠে। মাথা দুপাশে নাড়িয়ে ভ্রু কুঞ্চিত করে জানতে চাই এর মানে কি। জাইন ইসরাতের কথায় উত্তর না দিয়ে নিজের হাত দ্বারা ইসরাতের হাত সরিয়ে দেয় নরম ভঙ্গিতে। ইসরাতের কাছে মনে হলো এই ব্যাটা তাকে এমনভাবে স্পর্শ করছে যাতে তার হাতে একটু জোর প্রয়োগ করে সরালেই সে ব্যথা পাবে। অবাক চোখে হাঁ করে যখন সে জাইনের দিকে তাকিয়ে, জাইন তখন নিজের শার্টের বোতাম থেকে যত্ন সহকারে ইসরাতের চুল ছাড়াতে ব্যস্ত। অনেকক্ষণ কাটার পর যখন ইসরাত দেখল এখনও জাইন চুল ছাড়াচ্ছে, সে এবার হাত দিয়ে চুল টেনে ছিঁড়ে নিয়ে আসতে চাইল বোতাম থেকে। চুল টান দেওয়ার আগে জাইন মৃদু ধমক দিল, গম্ভীর গলায় ইসরাতকে জিজ্ঞেস করলো। ইসরাত চোখ সরু করে নেয়, দাঁত খিঁচে নিয়ে বলে, আপনার কোনো সমস্যা? আমার শখ জাগলে? জাইন নিজের গ্রীবা বাঁকিয়ে ইসরাতের কাছাকাছি আসে, ঠোঁট কামড়ে বলে ওঠে। ইসরাত ভুরু বাঁকায় সামান্য উপরে তুলে জিজ্ঞেস করলো, কেন? আপনার কেন সমস্যা হবে? জাইন ইসরাতের চুল শার্টের বোতাম থেকে আলগোছে ছাড়িয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে নেয় নিজেদের মধ্যে। তর্জনী আঙ্গুল দিয়ে ইসরাতের কপালে টোকা দিয়ে বলে, তা আমি আপনাকে বলতে বাধ্য নই ইসরাত। ইসরাত জাইনের থেকে সরু দৃষ্টিতে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে, পাল্টা ফিরে হাঁটা ধরল। ফিরোজা কালার ওড়না বাহাতে মাথায় টেনে তুলে চোখ নিচের দিকে নামিয়ে বড় বড় পা ফেলে চলে গেল জাইনের দৃষ্টি সীমানার বাহিরে। জাইন পিছনে দাঁড়িয়ে শুধু দেখল চুপচাপ ইসরাতের হেঁটে যাওয়া, হাত দিয়ে টেনে মাথায় ওড়না তোলা চুলগুলো হাঁটতে হাঁটতে বারংবার কানে পিছিয়ে নেয় গুজে, চুলগুলো হাঁটতে হাঁটতে বারংবার কানের পিছনে গুজা খুবই সূক্ষ্ম চোখে অবলোকন করলো যে জাইনের সামনে থেকে ইসরাতের অদৃশ্য হওয়ার আগ পর্যন্ত চলল। ইসরাত চলে যাওয়ার পর একই পথে চেয়ে রইল জাইন, বিবি করে আওড়ালো, আপনার প্রতি অনুভূত টানটা আসলেই ম্যাজিক্যাল। 1,47,570 বর্গমাইলের এই মানচিত্রে 375,10,07,000 রমণীদের মধ্যে আমার কেবলমাত্র আপনার জন্য মনের টান অনুভূত হয়। এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে? জাইনের ঠোঁটের পাশ ঘেঁষে বয়ে যায় ক্ষীণ হাসি রেশ, বিবি করে বলে ওঠে নিজেকে, অফকোর্স নট, এটা রহস্যময় নয়। নিজাম শিকদার গত আধা ঘন্টা যাবৎ বেতের সোফার উপর উঠে লাফঝাপ দিচ্ছেন, কিন্তু এত লাফঝাপ দেওয়ার পরও আজ তিনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেলেন না। বেজার মুখ বানিয়ে যখন নেমে আসলেন সোফার উপর থেকে, তখন চোখ পড়ল সৈয়দবাড়ি গেটের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা সুফি খাতুনকে, যিনি কোনো প্রকার পলক না ফেলে কর্মদৃষ্টি দিয়ে আছেন নিজাম শিকদারের দিকে। নিজাম শিকদার বুঝে উঠতে পারলেন না সুফি খাতুনের এরূপ দৃষ্টির মানে, তাই এই ভদ্রমহিলার দৃষ্টি কেবল থেকে রক্ষা পাওয়ার জন্য মাথা নিচু করে ফিরে গেলেন নিজের বাসার ভিতর। গুনে গুনে 30 সেকেন্ড পার হওয়ার সাথে সাথে স্লাইডিং দরজার ছোট্ট একটি অংশ দিয়ে ভিতরের অবস্থা অবলোকন করতে চাইলেন। তার আগেই সুফি খাতুনের সাথে চোকাচুকি হলো নিজাম শিকদারের। এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেলেন নিজাম শিকদার। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ নিয়ে ফিরে গেলেন ভিতরে। সুফি খাতুন কিছুক্ষণ তেজা চোখে চেয়ে থেকে হাঁটা ধরলেন নাসির মঞ্জিলের দিকে। আজ একটা হ্যাস্ত করে ছাড়বেন এই নিজাম শিকদারের। তিনি কিছু বুঝেন না মনে হচ্ছে, আরে সবই বুঝে এই সুফি খাতুন। আর যদি সে এই রঙ্গনীলার অন্তিম না করে ছাড়ে তাহলে নিজের নাম পাল্টে দিবে সে। সুফি খাতুন ধীর মনোবল নিয়ে এগিয়ে গেলেন নাসির মঞ্জিলের দিকে। কলিং বেল চাপ দিতেই মনে পড়ল নুসরাতের কথা। তখনই আবার নিজের ভাবনা পাল্টে সৈয়দ বাড়ির দিকে ফিরে যেতে চাইলেন। তার আগে মাথায় আসলো, আরে এই বেয়াদব মেয়ে তো এখন ব্রাহ্মণবাড়িয়া না ট্রাক্ষণবাড়িয়া গিয়েছে, তাহলে আজ আর এই বেয়াদবটার মুখ
লাগতে হবে না। আর নাজমিন আর নাসিকে ও ভালো করে কানপট্টি দিয়ে দেওয়া যাবে। ওই বেয়াদব বাড়িতে থাকলে তাকে ক্যামেরা দেখেই গেট খুলতো না। আজ আরাম করে বসে নাসিরের সাথে আলোচনা করা যাবে। সুপি খাতুন নুসরাতকে একপাশে ধীরে ধীরে মনে করতে লাগলেন গত দুদিনের কথা। যখন তখন তিনি বারান্দার রাস্তার ছাদে, এমনকি ছাদে দাঁড়িয়েছিলেন, তখন দেখছেন নিজাম শিকদারের সাথে ইসাদ হো হো হি হি করে হেসে কথা বলছে। তিনি জানেন কি সুপি খাতুন শিওর এই বেটা নিজাম আর নাসিরের বড় মেয়ের মধ্যে একটা গভীর প্রণয়নীলা সম্পর্ক চলছে। না হলে সকাল বিকাল রাতে এই বেটা নিজামকে দেখে ইসাদ এত দাঁত বের করে কেন হাসবে? নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। আর আজ এই সম্পর্কের শেষ পরিণতি বের করেই পেছন ছাড়বেন এই সুপি খাতুন। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশ রেখে জোরে জোরে একসাথে অনেকবার কলিং বেল বেলে চাপ প্রয়োগ করলেন। তখনই গেট খুলে গেল না। এর কিয়ৎকাল সময় অতিবাহিত হওয়ার পর ঠুস করে শব্দ হলো, গেটের লোক খুলে গেল। সুবি খাতুন গেট খোলার সাথে সাথে দ্রুত পায়ে নাসির মঞ্জিলের ভিতরে প্রবেশ করার আগে সপ্তপনে চোরা চোখে চেয়ে নিলেন শিকদার বাড়ির দিকে। আর তিনি যা ভেবেছেন তা একদম মিলে গেল। নিজাম শিকদার লুকিয়ে লুকিয়ে এই দিকে তাকিয়ে আছেন। সুপি খাতুন নিজেকে বাহবা দিলেন, নিজ মনে নিজের গুণগান করলেন। বাহ সুপি বাহ, তোর বুদ্ধির জবাব নেই। যা ভেবেছিলি তাই বের হয়ে আসলো। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন নাসির সাহেব। নিজের চোখে লাল খয়েরি কালার মিশলে ছোট লেন্সের চশমা, হাতে কিছু কাগজপত্র, হয়তোবা সৈয়দ চয়েসের কাগজপত্র। এইগুলো পাশে হিসাবের খাতা রাখা। সচরাচর হিসেব নিকেশের কাজ ইসরাত করে। আজ ইসরাত বাহিরে থাকায় নাসির সাহেবকে বসতে হয়েছে হিসেবের খাতা নিয়ে। কাগজপত্রে চোখ বোলাতে নাসির সাহেব ডাক ছুড়ে দিলেন নাজমিন বেগমের দিকে। নাজমিন বেগমের প্রতি উত্তর তৎক্ষণাৎ ভেসে আসলো জি বলে কিচেন থেকে। নাসির সাহেব অত্যন্ত রাশভারী গলায় বললেন, এক কাপ চা দাও তো নাজমিন। নাজমিন বেগম কিচেনে কাজ করতে করতে তার হুড়ো গলায় বলেন, দিচ্ছি, অপেক্ষা করুন, আগে মায়ের টিফিনটা রেডি করে নিই। নাজমিন বেগমের কথা শেষ হতে বাড়িতে আবার শুনশান নীরবতা নেমে আসলো। কাগজপত্র অলস ভঙ্গিতে সেন্টার টেবিলে রেখে চোখ বন্ধ করে নিলেন নাসির সাহেব। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন নাজমিন বেগমকে, কবে আসবে নুসরাত? গতকাল রাতে কল দিয়ে বলল আরও 2 দিন থাকবে নাকি। এখনও তার পুরো ঘোরাঘুরি শেষ হয়নি। নাজমিন বেগম কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেলেন। বাড়িটা মেয়েগুলো ছাড়া একদম নীরব থাকে। ইসরাত তো প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাই বলে না। যদি ইচ্ছে হয় তার সাথে হঠাৎ দু একটা কথা বলে, গল্প করে, কিন্তু নুসরাত মুখ থেকে কথা সরে না। ফালতু জিনিস নিয়ে বকবক করতে দিন কাটে এই মেয়েটার। যখন থেকে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে বাড়িটা এক প্রকার মৃত বাড়ির মতো হয়ে পড়ে আছে। সোফার উপর থেকে মোবাইল তুলে নিয়ে সময় দেখলেন নাসির সাহেব। 12টা বেজে 40 মিনিট। কল লিস্টে ঢুকতেই সবার আগে চোখ পড়ল নুসরাতের নাম্বার। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে আমুলেখা নাম্বারই কল দিলেন। 2-3 বার রিং হওয়ার পরই ওপাশ থেকে ইসরাতের নরম গলার স্বর ভেসে আসলো। ইসরাত নিজের কথা শেষ করার আগে নাসির সাহেব নিজের কথা ঢুকিয়ে দিলেন। অত্যন্ত গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন ইসরাতের নিকট, কখন বাড়িতে আসবে? তোমাকে নিতে আসবো। ফোনে ওপাশ থেকে ইসরাতের মৃদু হাসির শব্দ ভেসে আসলো। ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করে বলল, নাসির সাহেব ও বলে ফোনটা রেখে দিলেন। হাতে ফোন রাখার আগে ওয়েলপেপারের দিকে তাকিয়ে ঠোঁট ফেটে ঈষৎ হাসি হাসল। ওয়েলপেপারে লেগে আছে নুসরাত আর ইসরাতের হাসাহাসি মুখের ছবি। নাসির সাহেব মেয়েদের ছবির ওপর হাত বুলিয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালেন, আমার আব্বা, আমার আম্মা। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। সামনের দিকে তাকাতেই ক্যামেরার মধ্যে দেখলেন সুবি খাতুন দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। ইচ্ছে করল না গেট খুলে দেওয়ার। তারপর না চাইতো অনীহা নিয়ে সোফা থেকে উঠে গিয়ে গেট খুলে দিলেন নাসির সাহেব। ততক্ষণে হন্তদন্ত পায়ে
ততক্ষণে হন্তদন্ত পায়ে এসে ড্রয়িং রুমের ভিতর প্রবেশ করলেন সুফি খাতুন। নাজমিন বেগম কিচেন থেকে উকি দিতে চোখে ভাসল ভদ্রমহিলার অবয়। আর এতক্ষণে ঠান্ডা থাকা মেজাজে এক নিমিষে খিচে গেল নাজমিন বেগমের। এই মহিলা এবার নিরেখাত কোনো অর্ধবয়স্ক নয়তো বৃদ্ধ লোকের বিয়ের সম্বন্ধ নিয়ে এসে হাজির হয়েছেন ইসরাতের জন্য নাচির সাহেবের কাছে। এটা নাজমিন বেগম হলফ করে বলতে পারেন। দাঁতে দাঁত চেপে নিজের কাজ করতে লাগলেন। হাত পা এখানে হলো নাজমিন বেগমের কান ও মন দুটোই ড্রয়িং রুমের দিকে। কান খাড়া করে রাখলেন সুফি বেগমের কথা শোনার জন্য। কোনো কথা তো কানে আসলো না, উল্টো নাজির সাহেব আরেকটা আবদার জুড়ে দিলেন। ফুপির জন্য পকোড়া, সিঙ্গারা, সামোসা, আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসো নাজমিন। আর পারলে সাথে 2 কাপ চা দাও। নাজমিন বেগমের মুখ ফ্যাকাশে বর্ণের হয়ে গেল। রাগের নাক কান মুখ লাল করে শক্ত হাতে শব্দ তুলে কাজ করতে লাগলেন নাজির সাহেব। এত উচ্চ শব্দের উৎপত্তি দেখে 1 সেকেন্ডে বুঝে গেলেন আজ তার গিন্নি বেজায় চটেছে। তাই নিজেও চোখ মুখ অন্ধকার করে সোফার উপর বসে রইলেন। সুফি খাতুন নিজের কণ্ঠ নিচে নামিয়ে অত্যাধিক সতর্কতার সহিত নিজের কথা শুরু করলেন। এক প্রকার বলা যায় ইমোশনাল ব্ল্যাকমেল। তার কথাই শুরু হলো এভাবে। শোন নাসির, তুই 2 মেয়ের বাপ। আল্লাহ তোকে ছেড়ে দেয় নাই কেন জানিস? তুই আমার কথা না শুনে এই নাজমিন রে বিয়ে করেছিস বলে। নাজির সাহেব মুখ শক্ত করে নিলেন, রাগী কণ্ঠে বলেন, আল্লাহ আমার ছেলে দেয় নাই, তাতে আমার কোনো আফসোস নাই। তাহলে তোমার এত মাথা ব্যথা কেন ফুপি? আমার 2 মেয়ে আমার জন্য লাগি। ওদের জন্মের পর আমার ব্যবসা অগ্রগতি করেছে, আর তুমি তাদের মাকে বলেছো। নাজির সাহেব বিরক্তি দিতে পরবর্তী কথা মুখে আনতে পারলেন না। মুখ চোখ পাল্টে নিলেন। সুফি খাতুন বলেন, আরে তুই ছ্যাদ করে উঠতাছস কেন? আমি বলতে চাইছি যে দেখ, তুই তোর মেয়েগুলারে বিয়ে দিয়ে দিলে তো এরা নিজেদের বাড়ি চলে যাবে, সাথে মোটা অঙ্কের যৌতুক দিতে। আপনার নাসির সাহেব সুফি খাতুনের কথা কেটে দিলেন। এক আঙ্গুল তুলে বলেন, অন্যের বাড়ি যাবে কেন? আমার মেয়েদের আমি রেখে দিব আমার কাছে, আর অত্যধিক প্রয়োজন হলে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখবো। সুফি খাতুন মনে মনে শয়তানি হাসি দিলেন। ঝটপট বললেন, আর ছেলে যদি ঘর জামাই হতে না চায়? নাজির সাহেবের কাছে এই প্রশ্নের উত্তরও আছে। তিনি উত্তর দিলেন, বাড়ির আশেপাশে বিয়ে দিব। সুফি খাতুনের মুখ চোখে খুশি ঝিলিক ফুটে উঠল। ক্ষীণ হাসি ঠোঁটে রেখে বলেন, এই তো লাইনে আসছিস তুই। আমি আশপাশ থেকে ছেলে পছন্দ করছি তোর মেয়ের জন্য। যেমন তাগড়া শরীর, তেমন উঁচু লম্বা টকবগে যুবক ছেলেটা, আর সাথে বিত্তবান। ইসরাত রাজ করবে রে, রাজ। বাড়িতে মানুষ নেই বললেই চলে, একেবারে ছোট ফ্যামিলি। আর লোকটার জিম করা বডি, ফিটনেস দেখলে তুই নিজেই লোকটার প্রেমে পড়ে যাবি। প্রতিদিন সকাল বিকাল রাতে ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে লাফঝাপ মেরে জিম করে, আর রোজ সকাল বিকেলে পার্কে হাঁটতেও যায়। বুঝতে পারছিস ফিটনেসের ব্যাপারে কতটা সতর্ক ছেলেটা? নাজির সাহেব মনপুতো গলায় জানতে চাইল। ছেলের বয়স কত? সুফি খাতুন দুহাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলেন, আরে বয়সও একদম কম। তুই শোন আমার কথা, লোকটা ইসরাতের সাথে দারুণ মানাবে। তুই লোকটাকে দেখলে তোর মুখ হা হয়ে যাবে। কিন্তু ছেলেটার নাম কি? কাজ করে কি? সুফি খাতুন হাত দিয়ে ধীরে কথা বলার কথা বলেন। নিচু স্বরে বলেন, আজ বিকেলে যখন ছেলেটা পার্কে হাঁটতে যাবে, তখন তুই আর আমি দুজন গিয়ে ছেলেটার সম্পর্কে সব জেনে আসব। তাদের কথা শেষ হতেই নাজমিন বেগম ট্রে করে নাস্তে এনে রাখলেন সেন্টার টেবিলে। তীক্ষ্ণ চোখ সুফি খাতুনের দিকে বুলিয়ে নিয়ে বলেন, আমাকে দেখে মুখ বন্ধ করে নিলেন কেন ফুপি? বিশেষ কোনো আলাপ চলছিল নাকি আমার বিষয়ে? সুফি খাতুন মনে মনে ভেঙচি কাটলেন নাজমিন বেগমকে। মুখে মেকি হাসি ঝুলিয়ে আমতা আমতা করে বলেন, কই কিছু না তো নাজমিন। আর তোমাকে দেখে কেনই বা আমি কথা বলা বন্ধ করব? হাহা। রেস্টুরেন্টের টেবিলের উপর নিজের এক হাতে থাকা সেলেনের ব্যাগ ছুঁড়ে মারল নুসরাত। রাগে তার শরীর ধপধপ করে জ্বলছে। কত বড় সাহস তাকে এই নুসরাতকে নিয়ে টিচ করে ওইসব 18-19 বছরের চ্যাংড়া পোলাপান। রাগে চেয়ারের উপর দুপা তুলে হাঁটুর উপর মুখ রেখে বসে থাকে সে। তখনই একজন স্টাফ এসে নুসরাতের উদ্দেশ্যে
বলে ওঠে। নুসরাতের খিচে থাকা এতক্ষণ মেজাজেই স্টাফ এসে আরও খিচিয়ে দিল। দাঁতে দাঁত চেপে কিনমিরিয়ে বলে উঠল, তো ওই বেটা রাজনৈতিক নেতা কি আমার সম্বন্ধ দেখতে আসছে যে আমি পা নামিয়ে বসবো? এসব প্রচুর কথা নেতার এ কাজ এখানে কি? হ্যাঁ, তার মানব সেবা না করে তারা রেস্টুরেন্টে কি করতে আসছে? স্টাফ বাকরুদ্ধ হয়ে গেল। চোখ গোল গোল করে নুসরাতের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ছেলে স্টাফটি এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে নুসরাত ঠোঁটে জোর করে হাসি এনে ঠোঁট চোখা করে ন্যাকা কণ্ঠে বলে, ও ও আপনারও কি এখন আমাকে পছন্দ হয়েছে? আপনিও কি আমার বাসায় সম্বন্ধ পাঠাতে চাইছেন? এর পরপরই রাগী কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? আমার মুখে মধু লাগানো নাকি ফুল ফুটেছে যে হাঁ করে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছেন? যারা আপনার নেতে ফেতে আসছে না, ওনাকে গিয়ে স্বাগত জানান। স্টাফ নড়তে ভুলে গেল। স্টাফকে সরতে না দেখে নুসরাত দুহাত মুখের সামনে রেখে জোর করে বলে, দয়া করে আপনার এই থোবরা নিয়ে এখান থেকে সরেন ভাই, যান নিজের কাজে যান। স্টাফ মুখ কালো করে চলে গেল। এর মধ্যে সুরভি বলে উঠল, তুই বেচারার ওপর নিজেই রাগ দেখাচ্ছিস কেন? বেচারা কি করেছে তোর সাথে? শুধু বলেছে পা নামিয়ে বসার জন্য, আর তুই কি কত কি শুনিয়ে দিলি? আর এত রাগের কিছু নেই নুসরাত। তুই ছেলেগুলোকে ইচ্ছে মতো তোর এই মোটা ব্যাগ। নুসরাতের ব্যাগ হাতে নিতে গিয়ে সুরভি বেগ পোহাতে হলো। তীক্ষ্ণ চোখে ব্যাগের দিকে তাকিয়ে থেকে রগরগে গলায় বলল, এই মটকা ব্যাগ দিয়ে ছেলেগুলোকে পিটিয়ে এসেছিস, তারপর তো এত রাগ দেখাচ্ছিস? কি জায়েজ? একদম জায়েজ না। নুসরাত দন্ত কপাটি চোখের নিচে চেপে হিসিসি বলল, তো বলবে কেন পা নামিয়ে বসার জন্যে? ওই বেটা কিসের কচুর নেতা? কি আমায় দেখতে আসছে নাকি যে আমায় বিয়ে করতে আসছে যে আমি পা নামিয়ে সুশীল শুশ্রূষা নির্মল নিষ্পাপ হয়ে বসে থাকবো? প্রয়োজন হলে টেবিলের উপর আমি আমার ঠ্যাং তুলে বসে থাকবো। আর ওই নেতার যদি এতই সমস্যা হয় তাহলে ওর মুখের উপর আমি আমার ঠ্যাংটাও তুলে রাখবো। নুসরাত দম নিল একটু, শ্বাস ফেলে বলল, আমি যেমন আমি সেরকম বসবো, এতে কারো কোনো সমস্যা হলে সে এখান থেকে যেতে পারে। আমি বলিনি আমার সামনে বসতে। হি হা হু হা হা বলে আমার ভুল দেখিয়ে দেওয়ার কি কথা? কি নুসরাত নিজের মুখে বিকৃতি ঘটিয়ে সুরভির মতো করল। সুরভি চোখ পাকিয়ে তেজি কণ্ঠে বলল, নুসরাত, তুই লিমিট ক্রস করছিস। সুরভি কণ্ঠ নিচে নামি কর্মর করে বলল, আর ওই বেটা নেতা তোর গালি শুনতেছে তোর পেছনে দাঁড়িয়ে। নুসরাত নিজের ভিতরে ধপধপ করা রাগগুলো নিজের ভিতরে চাপা দিয়ে বলল, আমি কখন লিমিটের ভেতর ছিলাম সৌরভী আপা? আর যার যা শোনার শুনুক, আমি বলবো তো। পিছনে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরা লোকটা নিষ্প্রাণ চোখে নুসরাতের দিকে তাকিয়ে কোণার দিকে এক সিটে যেতে যেতে বিবি করে আওড়ালো। অতঃপর নিজের পাশে দাঁড়ানো একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল। ছেলেটা মৃদুস্বরে বলে উঠল। নুসরাত রাগ আর বিরক্তি নিয়ে পাগলের মতো দাঁত কেলাচ্ছে। এবার সৌরভী রয়ে শুয়ে জিজ্ঞেস করলো, তোর ব্যাগের ভিতর কি? নুসরাত নিরুদ্বেগ। তার ভিতরে কোনো এক প্রকার উদ্বেগ স্পৃহা দেখা গেল না প্রশ্নের উত্তর দেওয়ার। সৌরভী নুসরাতের মনোভাবে টের পেতেই বলল, একদম এড়িয়ে যাবি না আমার প্রশ্ন। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলল, তুই যা বুঝেছিস ওটাই ব্যাগে। নুসরাতের দিকে চোখ বড় বড় করে অবলোকন করে। প্রশস্ত চোখে তাকিয়ে সতর্ক গলায় নুসরাতের কথা শোনার মতো করে চেঁচায়, তুই কি করেছিস? তুই পাথর দিয়ে পিটিয়ে এসেছিস ছেলেগুলোকে, আর তারপর এত রাগ করছিস। এই জন্য তো বলি, ছেলেগুলোর কপাল দিয়ে রক্ত কেন বেরোচ্ছে? তুই ব্যাগে পাথর রেখেছিস কখন? নুসরাত নির্বিকার কণ্ঠে প্রশ্নের উত্তর দেয়। উত্তরে নেই কোনো দ্বিধা, নেই কোনো অনুশোচনা। বাড়ি থেকে আসার সময় বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আমার সিক্স সেন্স আমাকে হুঁশিয়ার করেছিল বাড়িতে থাকতে এরকম বাচ্চা লাফানো পোলাপান দু একটার সাথে তো দেখা হবেই এখানে এসে, তাই